এই 26শে মার্চ C-12 এটা একটা আইনে পরিণত হয়েছে। আর এই আইনটা হচ্ছে স্ট্রেংথেনিং কানাডা ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট। সারা বিশ্বের অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায় কানাডাকে। যেই দেশে সবচেয়ে বেশি অ্যাসাইলাম অ্যাপ্রুভ করে সেই দেশটার নাম হচ্ছে কানাডা। আর এই কানাডাতে রিসেন্টলি ইমিগ্রেশন আইনে বা এই অ্যাসাইলাম সিস্টেমটাতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, যেটা নিয়ে অনেকের ভিতরেই একটা সংশয় বা সন্দেহ কাজ করছে, ভয় কাজ করছে যে এখন কি কানাডায় অ্যাসাইলাম করা বন্ধ হয়ে যাবে বা কানাডায় কি এখন আমরা আর যে কোনো রকম আশ্রয়ের জন্য আবেদন করতে পারবো না। তো তাই আপনাদের জন্য আজকে শেয়ার করব যে এই নতুন আইনে কি ধরনের পরিবর্তন আসলো বা এই নতুন আইন অনুযায়ী কি সুবিধা পাবে অ্যাসাইলাম প্রত্যাশীরা। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএমনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আছে এবং আপনারা কিভাবে আবেদন করতে পারেন, কিভাবে নিজেরা এলিজেবল হতে পারেন, কি প্রস্তুতি নিতে পারেন, এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো করে প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি অর্থাৎ এই 26শে মার্চ বহুল আলোচিত একটা বিল C-12 এটা একটা আইনে পরিণত হয়েছে। আর এই আইনটা হচ্ছে স্ট্রেংথেনিং কানাডা ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট। মূলত এই নতুন আইন অনুযায়ী কানাডার ইমিগ্রেশন সিস্টেমে 4টা বড় ধরনের পরিবর্তন আসছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাসাইলাম ক্লেম, অর্থাৎ অ্যাসাইলাম ক্লেম করার ক্ষেত্রে নতুন করে কিছু এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আসছে। এবং নাম্বার 2 হচ্ছে মডার্নাইজ দ্য অ্যাসাইলাম সিস্টেম, অ্যাসাইলাম সিস্টেমটাকে আরও মডার্নাইজ করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে ডোমেস্টিক ইনফরমেশন শেয়ারিং এবং ডোমেস্টিক বিভিন্ন ইনফরমেশন শেয়ারিং সিস্টেমটাকেও ডেভেলপ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম লাস্ট হচ্ছে ইমিগ্রেশন ডকুমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অথরিটিকে আরও স্ট্রং করা হয়েছে। মূলত ফার্স্ট যেই পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে নিউ এলিজিবিলিটি ফর অ্যাসাইলাম ক্লেম। তো এই অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে আগে যে কোনো সময়ই কানাডার ভিতরে থাকা অবস্থায় যে কেউ আবেদন করতে পারতো, অ্যাসাইলাম ক্লেম করতে পারতো। বাট এখন 1 বছরের মধ্যে তাকে অবশ্যই অ্যাসাইলাম ক্লেম করতে হবে। যদি 1 বছরের মধ্যে কেউ অ্যাসাইলাম ক্লেম না করে তাহলে পরবর্তীতে সে আর অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না বা তার এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে না। সেকেন্ড আরেকটা অপশান হচ্ছে যদি কেউ ইউএসের বর্ডার দিয়ে কানাডাতে প্রবেশ করে ইললিগেলি, আর প্রবেশ করার পরে 14 দিনের মধ্যে সে অ্যাসাইলাম ক্লেম না করে তাহলে এরপরে আর সে এই অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না বা অ্যাসাইলাম ক্লেম করলে এটা অ্যাকসেপ্ট হবে না। এরপরেও একান্ত এই টাইমের মধ্যে যারা অ্যাপ্লিকেশান করতে পারলো না বা অ্যাপ্লিকেশান জমা দিতে পারলো না তাদের জন্য আলাদা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে PRRA অর্থাৎ প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট। অর্থাৎ এই অ্যাসাইলাম প্রত্যাশী যদি রিমুভালের কারণে তার জীবন ঝুঁকিতে পড়ে, সে যেই দেশে যাবে সেই দেশে যদি তার জীবনের ঝুঁকি থাকে তাহলে এই যে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে ওইটা প্রুফ করতে পারলে দেন কিন্তু তার এই অ্যাপ্লিকেশনটা তারপরেও এই 1 বছর পরে বা 14 দিন পরেও তারা অ্যাকসেপ্ট করবে। দ্যাটস ওয়াই আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে 1 বছরের মধ্যে অথবা ইউএসএ থেকে আপনারা যদি কানাডার ভিতরে আসেন তাহলে 14 দিনের মধ্যে অবশ্যই আপনার অ্যাসাইলামটা সাবমিট করে ফেলতে হবে। ইন কেস যদি না করেন তাহলে আপনাকে অবশ্যই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট করে তারপরে আপনার সেটা প্রুফ করে দেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। দ্যাটস মিন কানাডা ইমিগ্রেশনের এই পরিবর্তনের মাধ্যমে কানাডা আবারও প্রমাণ করলো যে তারা তাদের ইমিগ্রেশন সিস্টেমটা অত্যন্ত মানবিক।
এরপরে আছে মডার্নাইজ অ্যাসাইলাম সিস্টেম, অর্থাৎ এই অ্যাসাইলাম সিস্টেমটাকে তারা আরও মডার্নাইজ করছে। দেখেন এখানে কি কি পয়েন্ট চলে এসেছে। সিম্পলিফাই দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড রিডিউস দ্য নিড টু আনসার ডুপ্লিকেট কোশ্চেন অ্যান্ড কমপ্লিট মাল্টিপল ফর্ম। অর্থাৎ আগে বিভিন্ন জায়গায় একই প্রশ্নের উত্তর বারবার 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 আপনাকে দিতে হতো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্ম ফিল আউট করতে হতো। এখন এটাকে আরও মডার্নাইজ করেছে, তারা একবারে অনলাইনের মাধ্যমে সকল ইনফরমেশন নিয়ে নিবে, যেটা তাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা জায়গায় তারা রিপিটলি এই ইনফরমেশনগুলো তারা ইউজ করবে। দ্যাটস ওয়াই এই অ্যাসাইলাম প্রত্যাশীকে বারবার বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হবে না বা বারবার বিভিন্ন কোশ্চেন আনসার বা জেরার মুখে পড়তে হবে না। এই রুলস অনুযায়ী পরিবর্তিত আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক ইনফরমেশন শেয়ারিং। অর্থাৎ ডোমেস্টিক যেই ইনফরমেশনগুলো আপনারা বিভিন্ন জায়গায় দিবেন, এগুলো তারা অন্যান্য ডোমেস্টিক অথরিটিকে শেয়ার করতে পারবে। অর্থাৎ রিজিওনাল বিভিন্ন জায়গায় আপনাদের ওয়ার্ক পারমিট নিতে হতে পারে বা বিভিন্ন প্রভিন্সে গিয়ে আপনাদের পড়াশোনা করতে হতে পারে, রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হতে পারে বা কোনো বিজনেস কন্ট্যাক্ট হতে পারে। সেক্ষেত্রে তারা সেন্ট্রালি এই ইনফরমেশনগুলো শেয়ার করবে, যাতে মানে খুব সহজেই ভেরিফিকেশনটা করতে পারে, আর ভেরিফিকেশনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু যাতে দিতে পারে। এই জন্য এই টোটাল ডোমেস্টিক ইনফরমেশনটা তারা একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে শেয়ার করবে। সেক্ষেত্রে আপনাদের মানে যে কোনো সেবা নেওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে গেল এবং এই ইনফরমেশনগুলো ভেরিফিকেশন তাদের জন্য অনেক ইজি হয়ে গেল। ফাইনালি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অথরিটিকে তারা আরও অনেক স্ট্রং করেছে বা তাদের পাওয়ারকে অনেক বৃদ্ধি করে দিয়েছে। সেক্ষেত্রে তারা যে কোনো অ্যাপ্লিকেশান যে কোনো সময় স্থগিত করতে পারবে বা একটা কোনো গ্রুপকে তারা স্থগিত করতে পারবে, যে কোনো ভিসাকে বাতিল করতে পারবে, যে কোনো কেস তারা ব্লক করে দিতে পারবে, এরকম একটা অথরিটি দেওয়া হয়েছে। তবে এইটা কোনো নির্দিষ্ট অথরিটি বা নির্দিষ্ট ডিপার্টমেন্ট একা পারবে না, এটা অবশ্যই আদার্স রিলেভেন্ট যেই অথরিটিগুলো আছে প্রত্যেকের কাছ থেকে তাদের পারমিশন নিতে হবে। অর্থাৎ পুরো গভর্নমেন্ট সিস্টেমে এই কোনো অ্যাপ্লিকেশনকে যদি বাদ দিতে হয় বা স্থগিত করতে হয়, তাহলে পুরো গভর্নমেন্ট সিস্টেমকে রিড করে তারপর এই ডিপার্টমেন্ট তার এই ভিসাটাকে বা আবেদনটাকে স্থগিত করতে পারবে। তার মানে ইমিগ্রেশন আইনের নতুন এই পরিবর্তন নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই আইনের যেই পরিবর্তনটা সেটা অবশ্যই ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য আরও অনেক সুফল বয়ে আনবে বা এই টোটাল সিস্টেমটাকে আরও অনেক মডার্নাইজ করবে। ইমিগ্রেশন প্রত্যাশীদের সুযোগ সুবিধাও আরও অনেক বৃদ্ধি হতে যাচ্ছে এই আইন অনুযায়ী। তাই আপনারা যারা কানাডার ভিতরে আছেন বা অ্যাসাইলামের জন্য আবেদন করবেন, তারা দ্রুত এই নতুন প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে পারবেন। আর যারা প্ল্যানিং করছেন যে কোনোভাবে কানাডা ভিজিট করে বা ভিজিট ভিসা নিয়ে কানাডা গিয়ে তারপর আপনারা অ্যাসাইলাম ফাইল করবেন, বা আপনারা যদি একটা ভিজিট ভিসা নিয়ে রাখতে পারেন, তাহলে এটা আপনাদের একটা কি বলবো একটা স্ট্রং গ্রাউন্ড থাকতে পারে বা স্ট্রং পয়েন্ট হতে পারে। যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো ক্ষেত্রে আপনার লাইফ থ্রেডিং কোনো ইস্যু আসলে তখন আপনি এই ভিজিট ভিসায় কানাডা গিয়ে তারপর কিন্তু আপনারা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারবেন। সেই পথটা কানাডার ইমিগ্রেশন আইনে একদম পুরোপুরি উন্মোচিত রয়েছে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যদি আপনারা কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট বা মাইগ্রেশন সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য পেতে চান বা প্রসেসিং রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সবসময় আমাদেরকে সমর্থন করবেন বা আমাদের পাশে থাকবেন। তারপরেও আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।